আজকে আমরা স্টার ওয়ার্স নিয়ে ডিসকাস করব। মোটামুটি প্রত্যেকটা সিনেমা প্রেমী স্টার ওয়ার্সের নাম একবার হলেও শুনেছে, আর বিশেষ করে যারা একটু ইন্টারগ্যালাকটিক গল্প পছন্দ করে তাদের কাছে তো স্টার ওয়ার্স হচ্ছে একটা ইমোশন। সেই কারণেই তো গোটা বিশ্বের এত বড় একটা সিনেমা ফ্র্যাঞ্চাইজি, এত বড় বিজনেস এদের। তবে স্টার ওয়ার্সের গল্পগুলো আরও ভালো মতন বুঝতে গেলে তাদের নির্দিষ্ট অর্ডারে দেখতে হবে। সিনেমাগুলোর রিলিজ ডেট একটু উল্টোপাল্টা রয়েছে, তবে চিন্তা নেই, আমি এগুলোকে টাইমলাইন অনুযায়ী এক্সপ্লেইন করব। সো হে গাইজ, আমি অর্ণব, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ভিডিওতে আমি স্টার ওয়ার্সের প্রথম এপিসোড অর্থাৎ দ্য ফ্যান্টম মেনেসকে এক্সপ্লেইন করব। সো এই স্টার ওয়ার্সের দুনিয়াটা আমাদের পৃথিবী থেকে অনেক দূরে, অনেকগুলো স্টার সিস্টেম নিয়ে তৈরি। তবে তাদের প্রত্যেককে কিছু নির্দিষ্ট আইন মেনে চলতে হয়। যে আইনগুলোকে লাগু করেছে হচ্ছে গ্যালাকটিক রিপাবলিক, অর্থাৎ আমাদের পৃথিবীর এক টাইপের জাতিসংঘ। সো এই গ্যালাকটিক রিপাবলিক কি করেছে, বিভিন্ন ট্রেড রুটগুলো আছে না, যে ব্যবসায়িক রাস্তাগুলো, সেগুলোতে তারা ট্যাক্স বসানো শুরু করেছে। আর যেটা নিয়েই বিভিন্ন স্টার সিস্টেমের মধ্যে লেগে গেছে ঝামেলা। তখন ট্রেড ফেডারেশন এই আইনের বিপক্ষে চলে যায় এবং তারা নেবু নামক একটা ছোট প্ল্যানেটকে ঘিরে ধরে, মানে সেই প্ল্যানেটকে বাইরে কারোর সাথে ব্যবসা করতে দেবে না তারা। আর এই ঝামেলাটাকে মেটানোর জন্য গ্যালাকটিক রিপাবলিকের যে সুপ্রিম চ্যান্সেলর, যার নাম হচ্ছে ফিনিস ভ্যালোরাম, সে দুজন অ্যাম্বাসেডারকে পাঠিয়েছে সেই ট্রেড ফেডারেশনের সাথে চুক্তি করার জন্য, যাতে তারা সেই নেবু নামক প্ল্যানেটটাকে ছেড়ে দেয়, মানে তাদের যাতে না ঘিরে রাখে। তবে সেই দুই অ্যাম্বাসেডার হচ্ছে দুজন জেডাই। এখন আপনাকে জানতে হবে যে জেডাই কারা। সো তাহলে প্রথমে জেনে নিন, এই স্টার ওয়ার্সের ইউনিভার্সের মধ্যে গড এক্সিস্ট করে না, অর্থাৎ ঈশ্বরের কোনো অস্তিত্ব নেই এখানে। এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে ফোর্স হচ্ছে এক ধরনের মেটাফিজিক্যাল পাওয়ার, যেটা এই ইউনিভার্সের প্রত্যেকটা জীবিত প্রাণীকে একত্রিত করে। প্রত্যেকের মধ্যেই থাকে, কিন্তু সবাই এটাকে কন্ট্রোল করতে পারে না। জেডাইরা আলাদাভাবে ট্রেন্ড হয় এই ফোর্সটাকে কন্ট্রোল করার জন্য। সো আমরা বলতে পারি ফোর্স হচ্ছে এক ধরনের শক্তি, যেটা জেডাইদের মধ্যে এক ধরনের টেলিকেনেটিক পাওয়ার দেয়, অর্থাৎ তারা তাদের মনের শক্তি দিয়ে যে কোনো জিনিসকে নাড়াতে পারে। সহজ ভাষায় বলতে গেলে জেডাইরা হচ্ছে ভালো। কোথাও কোনো সমস্যা হলে এই গ্যালাকটিক রিপাবলিক জেডাইদের পাঠায় সেই ঝামেলাটাকে মেটানোর জন্য, কারণ তারা হচ্ছে এক টাইপের যোদ্ধা। ছোটবেলা থেকে তারা ট্রেনিং নিয়ে বড় হয়। তবে যেমন ভালো রয়েছে তার খারাপটাও তো রয়েছে। জেডাইরা সেই ফোর্সের ব্রাইট সাইডটাকে ব্যবহার করে, তবে সেই ফোর্সের যে ডার্ক সাইডটা রয়েছে, মানে খারাপ দিকটা রয়েছে, সেটাকে যারা কন্ট্রোল করে তাদের বলা হয় সিথ। এবং তারাও কিন্তু এই জেডাইদের মতনই এই ফোর্সটাকে কন্ট্রোল করা থেকে শুরু করে লড়াইয়েও পারদর্শী তারা। সো বেসিক জিনিসটা আশা করি এবার বুঝে গিয়েছেন। গ্যালাকটিক রিপাবলিক দুজন জেডাইকে পাঠিয়েছে ট্রেড ফেডারেশনের সাথে একটা চুক্তি করার জন্য, তারা যাতে এই নেবু নামক সেই প্ল্যানেটটাকে ছেড়ে দেয়। ট্রেড ফেডারেশনের যে ভাইসরি রয়েছে, যার নাম হচ্ছে নিউট গানওয়ে, সে প্রথমে জেডাইদের সাথে ভালো আচরণ করছিল, কারণ অবশ্যই রিপাবলিকদের সাথে তারা ঝামেলা করতে পারবে না। তবে এই সম্পূর্ণ ব্যাপারটা সে তার মালিককে জানায়। তার মালিক হচ্ছে ডার্থ সিডিয়াস, যে হচ্ছে একজন সিথ লর্ড। সেই দুজন জেডাই তারপর সেই শিপের মধ্যে প্রবেশ করে। তাদের মধ্যে একজন হচ্ছে জেডাই নাইটস কুইগন এবং তার ছাত্র ওবি-ওয়ান। জেডাইদের ক্ষমতাগুলোর মধ্যে একটা রয়েছে, তারা বিপদ অনেক আগে থেকে অনুমান করতে পারে। ভবিষ্যতে কি হতে পারে সেটা তারা আগের থেকেই বুঝে যায়। কুইগন তার ছাত্রকে এই কথাগুলোই বলে। অন্যদিকে গানরে তার মালিক অর্থাৎ ডার্থ সিডিয়াসের সাথে কন্ট্যাক্ট করে এবং জানায় যে দুজন জেডাই এখানে এসেছে সেই নাবু নামক গ্রহটার সাথে ট্রেড ফেডারেশনের একটা শান্তি চুক্তি করিয়ে দেওয়ার জন্য, যেটা তো তারা চায় না। সেই কারণে ডার্থ সিডিয়াস তাদের আদেশ দেয় যে সেই দুজন জেডাইকে হত্যা করে দিতে। আর ব্যাস, গানরে তখন তাদের সেই ড্রয়েড আর্মিদের ছেড়ে দেয় সেই দুজন জেডাইকে হত্যা করার জন্য। তবে যেমনটা বলেছিলাম, জেডাইরা হয় খুবই স্কিলফুল। তাদের মেন ওয়েপন বলতে যেটা তারা ব্যবহার করে সেটাকে বলা হয় লাইট সেভার। ও হ্যাঁ, আপনাদের জানিয়ে দিই, সিথরাও কিন্তু লাইট সেভার ব্যবহার করে, তবে তাদের লাইট সেভারের রংটা আলাদা হয়। সিথরা সচরাচর লাল রঙের লাইট সেভার ইউজ করে এবং বাকি জেডাইরা ব্লু, গ্রিন এবং নানান কালারের লাইট সেভার ব্যবহার করে, যেগুলো হচ্ছে প্লাজমা শক্তি দ্বারা চালিত। সো সেই দুজন জেডাই বড় চমৎকারভাবে সেই ড্রয়েড আর্মিদের সেখানে ধ্বংস করে দেয়। তারপর তারা লুকিয়ে একটা জায়গায় আশ্রয় নিয়েছে এবং লক্ষ্য করে যে ট্রেড ফেডারেশন একটা বড় ড্রয়েড আর্মি তৈরি করছে। আসলে তারা নেবু নামক সেই ছোট্ট গ্রহটিতে ইনভেশন করার প্ল্যান করছে, অর্থাৎ দখল করার প্ল্যান করছে। অন্যদিকে নেবুর যে রানী অর্থাৎ কুইন অ্যামিডালা, সে নিউট গান্ডের সাথে কন্ট্যাক্ট করে এবং তাকে জিজ্ঞেস করে যে দুজন জেডাইয়ের এখানে আসার কথা ছিল তাদের গ্রহতে, তারা কোথায়। গান্ডে তখন তাকে মিথ্যে কথা বলে যে না, এখানে তো কোনো জেডাই আসেনি। নেবু গ্রহের যে সেনেটর রয়েছে সেও সেই রানীকে জানায় যে তারা তো দুজন জেডাইকে পাঠিয়ে দিয়েছে এই শান্তি চুক্তি করার জন্য। আসল সত্যটা তারা জানেই না যে এই ট্রেড ফেডারেশন দুজন জেডাইকে হত্যা করার প্ল্যান করছে, যাতে এই শান্তি চুক্তিটা না হয়। ট্রেড ফেডারেশন নেবু প্ল্যানেটটাকে একেবারে ঘিরে ফেলেছে এবং ক্যাপ্টেন প্যানাকা তখন কুইন অ্যামিডালাকে জানায় যে তারা যখন তখন সৈন্য নিয়ে ঢুকে পড়বে এবং সেই রানীর কাছে এত সৈন্যও নেই যে সেই ফেডারেশনের সাথে লড়বে। আর সেটাই হয়। ফেডারেশন তার সম্পূর্ণ আর্মি সেই গ্রহের নামিয়ে দিয়েছে এবং তাদেরই একটা শিপে লুকিয়ে লুকিয়ে সেই দুই জেডাই নেবু গ্রহটিতে প্রবেশ করে।
তবে সেখানে জেডাই নাইটস কুইগন একটা প্রাণীকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দেয়, যার নাম হচ্ছে জার জার বিংস। এদের প্রজাতিটাকে বলা হয় গনগান এবং এরা জলের নিচে বসবাস করে, মানে জলের নিচে তাদের একটা শহর রয়েছে যেটার নাম হচ্ছে ওতোগঙ্গা। আসলে নেবু নামক সেই ছোট্ট গ্রহটাতে যে রানী রয়েছে অর্থাৎ কুইন অ্যামিডালা, তার সাথে এই গুনগান প্রজাতির প্রাণীদের একটু ঝামেলা রয়েছে, মানে মতের কিছু অমিল রয়েছে এবং তারাও জানে যে এই গ্রহে ফেডারেশন আর্মিরা আসবে আক্রমণ করার জন্য। সেই কারণে বিপদ থেকে বাঁচার জন্য তারা জলের নিচে সেই শহরে চলে গিয়েছে। কুইগন তখন জার জারকে জিজ্ঞেস করে যে এখান থেকে সে কিভাবে রাজধানীতে গিয়ে পৌঁছাবে যাতে সে রানীর সাথে সাক্ষাৎ করতে পারে। জার জার জানায় যে রাস্তাটা খুবই বিপজ্জনক, তারা জ্যান্ত থাকবে না, তাদের যেতে হলে সেই জলপথে যেতে হবে, অর্থাৎ সেই জলের নিচ থেকে, যে জায়গাটা সেফ। এবং জার জার সেই 2 জেডাইকে নিয়ে সে ওটঙ্গাঙ্গা নামক সেই শহরটাতে গিয়ে পৌঁছায়। বড় চমৎকার একটা শহর সেটা। তবে ব্যাপার হচ্ছে জার জারকে তার নিজেদের লোকেরাই পছন্দ করে না, আর তাকে দেখতে পেয়েই সৈন্যরা সরাসরি তাদের নিয়ে যায় তাদের রাজার কাছে, যার নাম হচ্ছে বস নায়াস। যদিও আমরা পরে জানতে পেরেছি জার জার হচ্ছে খুবই কুড়ে, সে নিজের কাজ ঠিক মতন করে না, সেই কারণে তাকে শাস্তি দেওয়া হয়েছে। যদিও তার অপদার্থতা এবং বলদামির লক্ষণ আমরা এই গোটা সিনেমায় দেখেছি। কুইগন তখন তাদের রাজাকে জানায় যে তারা এখানে এসেছে রানীর সাথে সাক্ষাৎ করার জন্য, অর্থাৎ কুইন অ্যামিডালা, এবং তারা যাতে সেই রাস্তাটা বলে দেয় যে কিভাবে তারা সেই রানীর প্যালেসে যেতে পারবে। তাদের রাজা অর্থাৎ বসনাস জানিয়ে দেয় যে যাওয়ার একটাই রাস্তা রয়েছে, সেটা হচ্ছে সেই প্ল্যানেট কোর, অর্থাৎ সেই গ্রহের একেবারে কেন্দ্র দিয়ে। যেটা শুনতে পেয়ে জার জার ভয় পেয়ে যায়, কারণ রাস্তাটা নাকি খুবই বিপজ্জনক। কুইগন বুঝে যায় যে তারা মাত্র 2 জন জেডাই সেই রাস্তা দিয়ে যাওয়ার রিস্কটা নিতে পারবে না, তাদের একজনকে প্রয়োজন যে সেই রাস্তাটা ভালো মতন চেনে। সেই কারণে তারা জার জারকে তাদের সাথে নিয়ে চলে যায়। জার জার প্রথমে রাজি হচ্ছিল না, তবে যেহেতু কুইগন তার জীবনটা বাঁচিয়েছে তাই তাদের বানানো নিয়ম অনুযায়ী জার জারকে এখন কুইগনের দাসত্ব মানতে হবে, অর্থাৎ সে যা যা বলবে তাকে সেটাই করতে হবে। তারপর তারা একটা ভেহিকেলের মাধ্যমে সেই প্ল্যানেটের কোর দিয়ে তাদের যাত্রা শুরু করে। তবে সত্যি সেই রাস্তাটা যথেষ্ট ভয়ঙ্কর ছিল। কিছু ভয়ানক জলজ প্রাণী সেখানে তাদের উপর আক্রমণ করে, যাদের সাইজগুলো অনেক বড় ছিল, তাদের বাহনটাও অনেক ড্যামেজ খায় সেখানে। তবে ফাইনালি তারা সেই গ্রহের রাজধানীতে গিয়ে পৌঁছেছে। অন্যদিকে ট্রেড ফেডারেশন সেই সম্পূর্ণ রাজধানী কিন্তু ঘিরে ফেলেছে। তবে মজার ব্যাপার হচ্ছে তারা রানী অ্যামিডালাকে কিন্তু হত্যা করতে পারবে না, বা তাদের লোকদেরও মারতে পারবে না যতক্ষণ না সেই চুক্তিটা রানী সাইন করে। অর্থাৎ সেই চুক্তিটা হলো সেই সম্পূর্ণ গ্রহটি সেই ট্রেড ফেডারেশনের অধীনে চলে যাবে। সেই 2 জেডাই সেখানে গিয়ে উপস্থিত হয় এবং তারা লক্ষ্য করে যে রানীকে ফেডারেশনের সব ড্রয়েডরা অ্যারেস্ট করে নিয়ে চলে যাচ্ছে। জেডাই 2জন সেখানে হামলা করে দেয়, প্রত্যেকটা ড্রয়েডকে তারা হত্যা করে ফেলে এবং রানীকে বাঁচিয়ে দেয়। রানী বুঝতে পেরে যায় যে ফেডারেশনের সাথে এই নেবু গ্রহের কোনো শান্তি চুক্তি তো হওয়া সম্ভব না এবং এই সম্পূর্ণ ব্যাপারটা রিপাবলিককেও জানানো প্রয়োজন। তবে কি করে জানাবে? এই গ্রহের সব কমিউনিকেশনগুলো ফেডারেশন বন্ধ করে রেখেছে, যাতে ভেতরের খবর আর বাইরের কেউ না জানতে পারে যে ফেডারেশনের আর্মিরা এই গ্রহে নেমে এসছে দখলদারি করার জন্য সবকিছু। তাদের একটা বাহন প্রয়োজন সরাসরি সেই গ্যালাকটিক রিপাবলিকের যে ক্যাপিটাল প্ল্যানেট রয়েছে, যেটার নাম হচ্ছে করোস্যান্ট, সেখানে যাওয়ার জন্য। তবে সেই স্থানটাও তো ড্রয়েড আর্মিরা একেবারে ঘিরে ধরেছে। তখন জেডাইরা সরাসরি সেই আর্মিদের সাথে লড়াই করা শুরু করে। রানী এবং বাকি লোকেরা সুরক্ষিতভাবে সেই প্লেনের মধ্যে প্রবেশ করে এবং তারা সেই প্ল্যানেট থেকে উড়ে বেরিয়ে যায়। তবে যেমনটা বলেছিলাম, সেই গ্রহের চারপাশে ফেডারেশন একটা ব্লকেজ তৈরি করেছে। তাদের প্লেনের উপরে তখন সেই ফেডারেশন গুলি চালানো শুরু করে, যার ফলে প্লেনটার হাইপার ড্রাইভে কিছু সমস্যা হয়। সেখানে কিছু অ্যাস্ট্রোনমিক ড্রয়েড উপস্থিত ছিল, যাদের কাজ হচ্ছে সেই প্লেনে কোনো ক্ষয়ক্ষতি হলে সেটাকে ঠিক করা। তবে ফেডারেশনের গুলির চোটে সেই অ্যাস্ট্রোনমিক ড্রয়েডগুলো ধ্বংস হয়ে যায়। তবে তাদের মধ্যে একটা সাহসী ড্রয়েড ছিল, যার নাম হচ্ছে R2D2, যে বড় সাহসের সাথে সেই প্লেনের বহু সমস্যাগুলোকে ফিক্স করে দেয়, যার ফলে তারা সেই প্লেনটা নিয়ে সেই ফেডারেশনের থেকে অনেক দূরে পৌঁছাতে সক্ষম হয়েছে। তবে যেমনটা বললাম, তাদের প্লেনটা অনেকটা ড্যামেজ হয়েছে, হাইপার ড্রাইভে কিছু সমস্যা হয়েছে, একই সাথে ফিউল নেই, মানে তেল নেই। তাতে একটা জায়গায় ল্যান্ড করতে হবে এবং তাদের সামনেই আর একটা প্ল্যানেট রয়েছে যেটার নাম হচ্ছে ট্যাটুইন, এবং সেই গ্রহে ফেডারেশনের কোনো ইন্টারফারেন্স নেই, মানে ফেডারেশন সেই গ্রহে গিয়ে কিছু করতে পারবে না। তারপরে তারা ডিসাইড করে যে সেই গ্রহেতেই তারা ল্যান্ড করবে এবং তাদের প্লেনটাকে ঠিকঠাক করিয়ে সেখান থেকে উড়ে গিয়ে সরাসরি সেই করোসন নামক গ্রহটা দিকে যাবে, যেটা হচ্ছে গ্যালাকটিক রিপাবলিকের ক্যাপিটাল, মানে রাজধানী। অন্যদিকে নিউট গানরে তার ব্যর্থতার কথা ডার্থ সিডিয়াসকে জানায় যে সে 2 জেডাই রানীকে নিয়ে সেখান থেকে বেরিয়ে গিয়েছে এবং তাদের নাগালের বাইরে চলে গেছে, যেখানে ফেডারেশন কিছু করতেও পারবে না। তবে তখন ডার্থ সিডিয়াস তার ছাত্রকে নিয়ে চলে আসে, যে হচ্ছে ডার্থ মৌল। সেও হচ্ছে একজন সিথ এবং সে সেই রানীকে খুঁজে বার করবে। অন্যদিকে গানরে তো খুবই চাপে পড়ে গেছে যে তারা ভুল লোকের সাথে হাত মিলিয়েছে, অর্থাৎ ডার্থ সিডিয়াসের সাথে, কারণ প্রথমে তারা একজন সিথের সাথে কথা বলছিল আর এখন 2 জন সিথ হয়ে গেছে। অন্যদিকে কুইন অ্যামিডালা সেই অ্যাস্ট্রোনমিক ড্রয়েড অর্থাৎ R2D2কে যথেষ্ট প্রশংসা করে, অর্থাৎ তার সাহসিকতার জন্য, এবং তার চাকরানি যার নাম হচ্ছে প্যাডমে তাকে আদেশ দেয় যাতে সেই রোবটটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে একেবারে জাঁকজমক বানিয়ে দেওয়া হয়।
তারপর তারা সেই প্ল্যানেটটিতে ল্যান্ড করেছে যেটার নাম হচ্ছে ট্যাটুইন, একটা ডিজার্ট প্ল্যানেট, মানে চারিদিকে মরুভূমি। যেটাই নেমে পড়েছে তাদের প্লেনের কিছু পার্টস খোঁজার জন্য, যাতে সেই প্লেনটাকে ঠিক করতে পারে। এবং তাদের সাথে জার জার বিংস চলে আসে এবং R2-D2 নামক সেই ছোট্ট রোবটটি এবং প্যাডম্যান নামক সেই মেয়েটিও চলে আসে। তারপর তারা একটা জাঙ্ক ডিলারের কাছে গিয়ে পৌঁছায় যার নাম হচ্ছে ওয়াটো। কুইগন ওয়াটোকে জানায় যে তার কি প্রয়োজন, মানে তার প্লেনটাকে ঠিক করার জন্য। ওয়াটোর কাছে সেই সব ধরনের মালপত্র রয়েছে, তবে সমস্যা হয়েছে কি সেই গ্রহের কারেন্সি আলাদা, অর্থাৎ ট্যাটুইন নামক সেই গ্রহটার। কুইগন জানায় যে তার কাছে রিপাবলিক ক্রেডিটস রয়েছে, যেগুলো কিন্তু সেই ট্যাটুইন প্ল্যানেটটিতে চলে না। অন্যদিকে ওয়াটোর সেই জাঙ্ক শপে আরেকটা বাচ্চা ছেলে কাজ করে যার নাম হচ্ছে অ্যানিকেন স্কাইওয়াকার। তার সাথে প্যাডমে নামক সেই মেয়েটিরও সাক্ষাৎ হয় এবং তাদের খুব ভালো বন্ধুত্ব হয়ে যায় সেখানে। আমরা বুঝতে পারি যে অ্যানিকেন নামক বাচ্চা ছেলেটি খুবই বুদ্ধিমান, তবে বর্তমানে অ্যানিকেন এবং তার মা শিমি সেখানে দাসত্ব করছে। আসলে বহুদিন আগে ওয়াটো একটা চুক্তিতে জিতে যায় এবং অ্যানিকেন এবং তার মাকে কিনে নিয়েছিল তার চাকর বানানোর জন্য। সো কুইগন তো সেই প্লেনের কোনো জিনিসপত্র তো কিনতে পারে না, আর সেই মুহূর্তে সেখানে বালির ঝড়ও নেমে এসেছে, তাদের আশ্রয় প্রয়োজন। আর তখন সেই বাচ্চা ছেলেটি অর্থাৎ অ্যানিকেন তার নিজের বাড়িতে নিয়ে যায়। বাড়িতে ছিল অ্যানিকেনের মা অর্থাৎ শিমি স্কাইওয়াকার, এবং অ্যানিকেন সেখানে তার বানানো আর একটা প্রোটোকল ড্রয়েডকেও দেখায় যার নাম হচ্ছে C-3PO। অন্যদিকে রানীর কাছে তার গ্রহের অর্থাৎ ন্যাবোর যে গভর্নর রয়েছে তার একটা বার্তা আসে। সে জানায় যে ফেডারেশনরা নাকি তার গ্রহের লোকেদের নির্মমভাবে হত্যা করছে, রানী যাতে শীঘ্রই সেই ট্রিটিতে সই করে নেয়। যদিও ওবি-ওয়ান বুঝে যায় যে এটা সম্ভবত তাদের কোনো প্ল্যান হতে পারে, এমনকি কুইগনও জানায় যে সম্ভবত তাদের লোকেশনটা ট্রেস করার জন্য তারা এই বার্তাটা পাঠিয়েছে, অর্থাৎ রানী এখন কোন গ্রহে রয়েছে সেটা জানার জন্য। আর সেটাই হয়। সিথ লর্ড ডার্থ সিডিয়াস জেনে যায় যে রানী অ্যামিডালা এখন কোথায় রয়েছে এবং সে তার সবথেকে ইয়ং ছাত্র অর্থাৎ ডার্থ মৌলকে পাঠিয়ে দেয় সেই গ্রহে এবং তাকে জানিয়ে দেয় যে প্রথমে সেই 2 জেডাইকে আগে সে মারবে। জেডাইয়ের মৃত্যুর পর অবশ্যই রানী ভয়তে সেই চুক্তিতে সাইন করে দেবে। তাদের আলোচনা শুনেও বুঝতে পারি যে এই জেডাইদের সাথে সিথদের একটা পুরনো ঝামেলা রয়েছে, সিথরা এই জেডাইদের থেকে বদলা নিতে চায়। সো তারপর তারা বসে প্ল্যান করছে যে কিভাবে সেই প্লেনের পার্টসগুলো তারা জোগাড় করবে। তাদের কাছে তো টাকা পয়সা কিছুই নেই, পার্টসগুলো রয়েছে সেই ওয়াটো নামক এলিয়েনটার কাছে। আর তখন অ্যানিকেন তাদের একটা আইডিয়া দেয়, সেটা হচ্ছে পড রেস। আগামীকাল সেখানে একটা পড রেস হবে, মানে একটা রেসিং কম্পিটিশন। অ্যানিকেন সেটাতে নাম দেবে এবং সে যদি জিতে যায় তাতে সে যে পয়সাটা পাবে সেটাতে সেই প্লেনের পার্টসগুলো তারা ইজিলি কিনে নিতে পারবে। অ্যানিকেনের মা প্রথমে রাজি হয় না, তবে সে লক্ষ্য করে যে অ্যানিকেন তাদের সাহায্য করতে যায়, সেই কারণে সে রাজি হয়ে যায়। পরের দিন কিউগন অ্যানিকেনকে নিয়ে ওয়াটোর কাছে গিয়ে পৌঁছায় এবং তার সাথে চুক্তি করে আগামীকাল যে রেসটা হবে অ্যানিকেন সেখানে নাম দেবে। সে যদি জিতে যায় তাহলে সম্পূর্ণ প্রাইজ মানি ওয়াটো পেয়ে যাবে, শুধু তার পরিবর্তে সেই প্লেনের কিছু পার্টস তাকে দিতে হবে। অবশ্যই ওয়াটোর এটা লাভ। এবং অ্যানিকেন যদি হেরে যায় তাহলে কিউগনের কাছে যে শিপটা ছিল না, যে শিপে করে তার এই গ্রহটা এসছে, সেই সম্পূর্ণ শিপটা সে ওয়াটোকে দিয়ে দেবে। ওয়াটো বুঝতে পারে যে এটাতেও তার লাভ, মানে অ্যানিকেন জিতুক বা হারুক দুটোতেই ওয়াটোর লাভ রয়েছে, আর সে চুক্তিতে রাজি হয়ে যায়। তারপর অ্যানিকেন তার পথটাকে ঠিক করছে, যেটাই করে সে রেস করবে। তবে কিউগন বুঝতে পারে যে অ্যানিকেনের মধ্যে কিছু একটা আলাদা রয়েছে, সে সচরাচর অন্যান্য মানুষদের মতন না। তার বুদ্ধি, তার রিফ্লেক্স ঠিক তেমনটাই যেমনটা জেডাইদের মধ্যে থাকে। সে অ্যানিকেনের মাকে তার ব্যাপারে জিজ্ঞেস করে যে তার পিতা কে ছিল, হ্যান ত্যান। তবে শিমি অর্থাৎ তার মা কিউগনকে সেই ব্যাপারে কিছুই জানায় না। সো সেই পথটা রিপেয়ার করার দরুন অ্যানিকেনের হাতটা কেটে যায় এবং কিউগন তার হাতে ব্যান্ডেজ করে দেয়। তবে লুকিয়ে লুকিয়ে তার ব্লাড স্যাম্পেলগুলো নিয়ে নেয়। তবে কিউগন তার ছাত্র অর্থাৎ ওবি-ওয়ানকে তার স্যাম্পেলটা পাঠায় পরীক্ষা করার জন্য যে অ্যানিকেন আসলে কে, এবং তারা সেই স্যাম্পেলটা পরীক্ষা করার পরে একেবারে অবাক হয়ে যায় যে তার শরীরে মিডিক্লোরিয়ানের পরিমাণ যথেষ্ট বেশি, এমনকি জেডাইদের যে গ্র্যান্ড মাস্টার রয়েছে যার নাম হচ্ছে ইয়োডা তার থেকেও বেশি। তবে কি সেই মিডিক্লোরিয়ান? মিডিক্লোরিয়ান হচ্ছে এক টাইপের ইন্টেলিজেন্স ফর্ম, যেটা প্রত্যেকটা জীবিত প্রাণীর মধ্যে থাকে। কারোর শরীরে কম, কারোর শরীরে বেশি। আর যাদের শরীরে বেশি থাকে সে ফোর্সটাকে আরও ভালো মতন কন্ট্রোল করতে পারে। এবার ফোর্স কি সেটার ব্যাপারে তো প্রথমেই বলেছি। অন্যদিকে ডার্থ মৌল কিন্তু সেই ট্যাটুইন নামক প্ল্যানেটটিতে এসে গিয়েছে রানীকে খোঁজার জন্য। পরের দিন কুইগন আবার ওয়াটোর সাথে সাক্ষাৎ করে এবং এবার সে ওয়াটোর সাথে একটা বেটিং করতে চায়। আসলে কুইগন জানতে পেরেছে যে এই ওয়াটো নাকি খুব বেটিং শেটিং করে বেড়ায়, মানে এইসব জুয়া টুয়া খেলে বেড়ায়। তাদের তো রেস রয়েছে যেমনটা বলেছিলাম, সেই পড রেস, এবং ওয়াটো তার সম্পূর্ণ টাকা সেবুলবা নামক আর একটা এলিয়েনের উপরে লাগিয়েছে, কারণ সে নাকি প্রতিবার রেসে জিতে যায়, অবশ্যই চিটিং করে। তবে কুইগন তাকে জানায় যে এই রেসে যদি অ্যানিকেন জিতে যায় তাহলে অ্যানিকেন এবং তার মা শিমিকে ছেড়ে দিতে হবে, অর্থাৎ তারা তাদের দাসত্ব থেকে মুক্তি পেয়ে যাবে। ওয়াটো তো রেগে যায়, বলে না এরকম তো হবে না। তবে অবশেষে একটা চুক্তিতে রাজি হয় যে সে দুজনকে ছাড়তে পারবে না, যে কোনো একজনকে। তখন সে একটা ডাইস বার করে, সেখানে দুটো রং ছিল, যে একটা হচ্ছে লাল এবং একটা হচ্ছে নীল। লাল হলে অ্যানিকেনের মা অর্থাৎ শিমি মুক্তি পেয়ে যাবে এবং নীল পড়লে অ্যানিকেন মুক্তি পেয়ে যাবে।
তবে কিউগন মন থেকে চায় অ্যানিকেনকে মুক্ত করতে। অ্যানিকেনের মধ্যে পোটেনশিয়াল রয়েছে একটা ভালো জেডাই হওয়ার, যেটা সে বুঝতে পেরেছে। সেই কারণে কিউগন তার পাওয়ারটা ইউজ করে এবং সেই বেটিংয়ে জিতে যায়। সেখানে নীল রং পড়েছে, অর্থাৎ অ্যানিকেন রেসে জিতে গেলে তাকে মুক্ত করে দিতে হবে। এবার রেসিং শুরু হচ্ছে। অনেকগুলো কন্টেস্টেন্ট যারা এক একটা বিভিন্ন প্ল্যানেট থেকে এসেছে। অন্যদিকে প্রতিবার যে রেসে জিতে যায় অর্থাৎ সেবুলবা, সে লুকিয়ে লুকিয়ে অ্যানিকেনের পরে কিছু একটা জিনিস খারাপ করে দেয়, আর তারপর সেখানে শুরু হয় রেস। আর সত্যি রেসটা দেখার মতন ছিল। অ্যানিকেন প্রথমে কিন্তু পিছিয়ে পড়েছিল, তবে সে যথেষ্ট কনফিডেন্ট ছিল এবং সেই পড রেসে ধীরে ধীরে সে সামনের দিকে এগোচ্ছে। তবে যেমনটা আমি বলেছিলাম, সেবুলবা সে প্রতিবার চিটিং করেই যেতে এবং বহু কন্টেস্টেন্টকে সে চিটিং করে সে রেস থেকে বার করে দেয়। এমনকি অ্যানিকেনকেও সেই রেস থেকে বার করার চেষ্টা করে, যেটা সম্ভব হয় না। অ্যানিকেন সেই রেসে জিতে গিয়েছে। চুক্তি অনুযায়ী ওয়াটো এখন অ্যানিকেনকে ছেড়ে দেবে। এমনকি সেই প্লেনের পার্টসগুলোও তারা পেয়ে গিয়েছে। অ্যানিকেন শেষবারের মতন তার মায়ের সাথে সাক্ষাৎ করে। সে চেয়েছিল তার মাও যাতে এই দাসত্ব থেকে মুক্তি পেয়ে যাক, তবে সেটা আর সম্ভব হয়ে পারেনি। একই সাথে সিমি অর্থাৎ তার মা খুবই খুশি যে অ্যানাকেনের স্বপ্নটা পূরণ হচ্ছে। তার ইচ্ছে ছিল এই সম্পূর্ণ ইউনিভার্সের প্রত্যেকটা স্টার সিস্টেমকে ঘুরবে, সে একজন জেডাই হবে, যে স্বপ্নটা সম্ভবত এখন সে পূরণ করতে পারবে। তারপর তারা প্লেনটা ঠিক করে অ্যানাকেনকে নিয়ে সেখান থেকে বেরোতেই যাবে, আর সেই মুহূর্তে ডার্থ মৌল তাদের উপরে হামলা করে দেয়। কুইগনের সাথে তার চরম ফাইট হয়, যদিও অবশেষে তারা ডার্থ মৌলকে সেখানে ফেলে সেই প্লেনটাতে করে সেখান থেকে পালাতে সক্ষম হয়েছে। কুইগন খুবই অবাক যে সেই মানুষটা এত ভালো ফাইট করছিল কি করে, মানে রীতিমতো একটা জেডাইয়ের মতন সে ফাইট করছিল। সে অনুমান করছে যে সেটা হচ্ছে একটা সিথ। অন্যদিকে অ্যানিকেনের সাথে প্যাডমের ভালো বন্ধুত্ব হচ্ছে। অ্যানাকেনের প্রচণ্ড ঠান্ডা লাগছিল, কারণ সে একটা গরম প্ল্যানেট থেকে এসেছে, তবে স্পেস তো ঠান্ডা। অ্যানাকেন প্যাডমেকে দেখে বুঝতে পারে যে তার মনটাও খারাপ। প্যাডমে জানায় যে তার গ্রহের মানুষেরা এই মুহূর্তে বিপদে রয়েছে, তাদের শীঘ্রই গ্যালাকটিক রিপাবলিকের কাছে যেতে হবে এবং তাদের সমস্যার কথা সুপ্রিম চ্যান্সেলরকে বলতে হবে। তো তারপর ফাইনালি তারা সেই করসন নামক প্ল্যানেটটিতে গিয়ে উপস্থিত হয়, যেটা হচ্ছে সেই রিপাবলিকের ক্যাপিটাল। সম্পূর্ণ গ্রহটাই হচ্ছে একটা বৃহৎ শহর, কারণ প্রত্যেকটা সিস্টেমের যতগুলো সেনেট রয়েছে তারা সেখানে বসবাস করে। তখন সুপ্রিম চ্যান্সেলর ফিনিস ভ্যালোরিম এবং সেনেট প্যালপ্যাটিন রানী অ্যামিডেলাকে ওয়েলকাম জানায়। তবে সেনেটর তখন রানীর সাথে আলাদাভাবে সাক্ষাৎ করে এবং তাকে জানায় যে সেখানে এক আলাদা রাজনীতি চলছে। অর্থাৎ রানী তো এখানে এসেছে তার সমস্যার কথা সুপ্রিম চ্যান্সেলরকে জানানোর জন্য, যে তাদের গ্রহে ফেডারেশন আক্রমণ করে দিয়েছে। তবে ব্যাপার হচ্ছে সুপ্রিম চ্যান্সেলরের নাকি এখানে ক্ষমতা ঠিক মতন কাজই করছে না। বহু মানুষ তাকে মানছে না, যার কারণটা রয়েছে কারাপশন, যার কারণে চ্যান্সেলরের অধিকাংশ ক্ষমতা বিউরোক্র্যাটসের কাছে চলে গেছে। তাই প্যালপ্যাটিন রানীকে উপদেশ দেয় যে তার সমস্যা যদি সে সমাধান করতে চায় তাহলে তাদের একটা ভালো সুপ্রিম চ্যান্সেলর প্রয়োজন, আরও শক্তিশালী, আর যার কারণে ভোটিং করা প্রয়োজন। আর সেটাই হয়। সেই কাউন্সিলেই আমরা দেখতে পারি যে চ্যান্সেলর ভ্যালোরাম ঠিক মতন পদক্ষেপও নিতে পারছেন না। রানী অ্যামেডেলা এসেছে সাহায্যের জন্য, সেটাও সে রিজলভ করতে পারছে না। সেই কারণে রানী অ্যামেডেলা সেখানে ভোট অফ নো কনফিডেন্সের ডাক দিয়ে দেয়। অর্থাৎ এই সুপ্রিম চ্যান্সেলর সঠিক ডিসিশন নিতে সক্ষম না, তাদের প্রয়োজন একজন শক্তিশালী। অন্যদিকে কুইগন সম্পূর্ণ জেডাই অর্ডারের সামনে অ্যানাকেনের ব্যাপারটা জানায় যে তার মধ্যে আলাদা কিছু রয়েছে। তার শরীরে মেডিক্লোরিয়ানের সংখ্যা অনেকটা বেশি এবং তার মধ্যে একটা জেডাই হওয়ার ক্যাপাবিলিটি রয়েছে। কুইগন মনে করছে যে সম্ভবত অ্যানাকেনই হচ্ছে একজন চুজেন ওয়ান। চুজেন ওয়ান হচ্ছে একটা ভবিষ্যৎবাণী, যে একটা সময় গিয়ে এই ডার্ক ফোর্স এবং ব্রাইট ফোর্সের মধ্যে একটা ব্যালেন্স তৈরি করবে। তারপর অ্যানাকেনের পরীক্ষা নেওয়া হচ্ছে। মাস্টার ইয়োডা এবং মেস উইন্ডু তার পরীক্ষা নিচ্ছে। অ্যানাকেন চমৎকারভাবে তার প্রশ্নের উত্তরগুলোও দিয়ে দেয়, তবে কোনোভাবে অ্যানাকেনের মধ্যে একটা ইমোশন কাজ করে, একটা ভয়ও কাজ করে। মাস্টার ইয়োডা জানায় যে ভয় থেকেই মানুষদের মধ্যে ঘৃণা তৈরি হয় এবং ঘৃণা থেকেই রাগ জন্ম নেয়। অন্যদিকে সেনেট প্যালপ্যাটিন রানীকে একটা সুসংবাদ দিতে এসেছে যে সত্যি এখন ভোটিং হবে, এক নতুন সুপ্রিম চ্যান্সেলরকে গদিতে বসানো হবে এবং সেনেটর প্যালপ্যাটিনও একটা নমিনেশন পেয়েছে। সে যদি জিতে যায় তাহলে সে সব কারাপশন হাটিয়ে দেবে। তবে রানী জানায় যে সব কারাপশন হাঁটানোর নানান জিনিস করতে করতে তার গ্রহ অর্থাৎ নাবুটা একেবারে ধ্বংস হয়ে যাবে। সে তার লোকেদের বিপদে ফেলে এখানে আর বেশিক্ষণ থাকতে পারবে না। সেই কারণে সে এখন তার নিজের গ্রহে ফেরত চলে যেতে চায়। অন্যদিকে সম্পূর্ণ জেডাই কাউন্সিল থেকে ডিসাইড করেছে যে অ্যানিকেনকে কোনো ধরনের ট্রেনিং দেওয়া হবে না। সে পরীক্ষায় ব্যর্থ হয়েছে। কুইগন অবাক হয়ে যায় যে কেন। কারণটা রয়েছে মাস্টার ইয়োডা অ্যানাকেনের মধ্যে একটা ডার্ক ফোর্স লক্ষ্য করেছে, যেটা অবশ্যই ভবিষ্যতে তাকে একটা খারাপ দিকে নিয়ে যাবে, যদিও সেটা নিশ্চিত না। কুইগন এখনও তাকে ভরসা করে। কুইগন জানায় যে সে অ্যানিকেনকে নিজের নতুন ছাত্র বানাতে চায়। সেই কারণে কুইগনের আগের যে শিষ্য ছিল অর্থাৎ ওবি-ওয়ান, সে একটা জেডাই মাস্টার হওয়ার জন্য রেডি। আর তাই সেই কাউন্সিল রাজি হয়ে যায় এবং এখন থেকে কুইগন অ্যানিকেনকে ট্রেনিং দেবে।
তারপর রানী অ্যামিডালা তার নিজের গ্রহে ফেরত যাচ্ছে, সেই 2 জেডাইকেও পাঠানো হচ্ছে। তবে ব্যাপার হচ্ছে সম্পূর্ণ গ্রহটাকে ফেডারেশন একেবারে কবজা করে নিয়েছে। রানীর কাছে তেমন সৈন্যও নেই সেই ফেডারেশনের সাথে লড়ার মতন। সেই কারণে রানী জার জারের থেকে সাহায্য চাইছে যে তাদের যে প্রজাতি রয়েছে না অর্থাৎ গনগান, তারা যদি কিছু সাহায্য করতে পারে। তবে জার জার লক্ষ্য করে যে জলের তলে তাদের যে শহরটা ছিল না সেখানে আর কেউ নেই, তার লোকজনেরা সব গায়েব হয়ে গিয়েছে। জার জার বুঝতে পেরে যায় যে সম্ভবত তাদের লোকেরা ফেডারেশনের থেকে লুকানোর জন্য একটা পবিত্র স্থানে আশ্রয় নিয়েছে। মেসা তাদের সেই স্থানে নিয়ে যায় এবং সেখানে রানী অ্যামিডালা সে গনগানদের রাজা অর্থাৎ ব্যাসনাসের সাথে সাক্ষাৎ করে। আর তখনই আমরা জানতে পারি যে রানী অ্যামিডালা এতক্ষণ ধরে ছদ্মবেশে ছিল। আসলে প্যাডমে নামক যে মেয়েটি ছিল না চাকরানী, সেটাই হচ্ছে অরিজিনাল রানী, যে ছদ্মবেশে প্রত্যেকটা ব্যাপারে নজরদারি করেছে। সো সে সেই রাজার কাছে এসেছে তাদের পুরনো ঝামেলা মিটিয়ে দেওয়ার জন্য, কারণ এখন আর ঝামেলা করার সময় নেই। ফেডারেশন তাদের ঘিরে ফেলেছে, তারা যদি একত্রিত না হয় তাহলে তাদের দুজনেরই সমস্যা। তাই অবশেষে তাদের রাজা রাজি হয়ে যায়। তারপর গুনগানরা তাদের সম্পূর্ণ আর্মি নিয়ে সেখানে চলে এসেছে যুদ্ধ করার জন্য এবং জার জারকে তাদের আর্মি জেনারেল বানিয়ে দেওয়া হয়েছে। আর এখন তারা প্ল্যান করছে কিভাবে অ্যাট্যাক করবে। গুনগান বাহিনীরা যাবে সেই ড্রয়েড আর্মিদের ব্যস্ত রাখার জন্য। অন্যদিকে রানী অ্যামিডালা এবং তার ক্যাপ্টেনরা লুকিয়ে লুকিয়ে সেই রাজপ্রাসাদে প্রবেশ করবে গানওয়েকে ধরার জন্য, যাতে সে সারেন্ডার করে। তারপর একটা প্রবল যুদ্ধ শুরু হয়। তারা সেই ব্যাটেল ড্রয়েডগুলোর সাথে লড়াই করতে করতে সেই হ্যাঙ্গারে গিয়ে উপস্থিত হয়, যেখান থেকে ক্যাপ্টেন নাকা এবং বাকি লোকেরা কিছু প্লেন নিয়ে বেরিয়ে পড়ে মহাকাশে সেই ফেডারেশনের ব্যারিকেডটাকে ভাঙার জন্য। তবে সেই মুহূর্তে সেখানে ডার্থ মল এসে উপস্থিত হয় এবং তাকে আটকানোর জন্য সেই 2 জেডাই চলে যায়। কুইগন অ্যানিকেনকে বলেছিল একটি শিপের মধ্যে লুকিয়ে থাকতে, মানে একটি প্লেনের মধ্যে। তবে সে পাকামি করে সেই প্লেনের অটো পাইলটটা অন করে দেয় এবং সেটা উড়ে সরাসরি মহাকাশে চলে যায় ফেডারেশনের সেই কন্ট্রোলার শিপটার কাছে। এবং সেখানে অ্যানিকেন এক বড় কাণ্ড ঘটায়। সে বৃহৎ কন্ট্রোলার শিপটার ভেতরে প্রবেশ করেছিল এবং এলো পাথারি গুলি চালিয়ে 4-5টা ধ্বংস করে দেয়। সেই শিপের রিঅ্যাক্টর কোডটাও ধ্বংস হয়ে যায়, যার ফলে সম্পূর্ণ শিপটা ধ্বংস হওয়া শুরু করে। অন্যান্য সৈন্যরাও অবাক, অ্যানিকেন সেই শিপটাকে ভেতর থেকে ধ্বংস করলোই বাকি করে। আর একই সাথে যেহেতু সেই কন্ট্রোলার শিপটাও ধ্বংস হয়ে গেছে, যার ফলে যে কটা ব্যাটেল ড্রয়েড ছিল তারা প্রত্যেকে অকেজো হয়ে যায়, মানে ডিজেবল হয়ে যায়। তাদের আর কেউ কন্ট্রোল করছে না এবং গুনগান সৈন্যরা যারা ভেবেছিল যে যুদ্ধে হেরেই গেছে, তারাও খুবই খুশি, বিশেষ করে জার জার, যে তারা যুদ্ধে জিতে গিয়েছে। অন্যদিকে প্ল্যান অনুযায়ী রানী এবং তার লোকেরাও নিউট গানওয়েকে একেবারে ঘিরে ফেলেছে, যাতে এবার সে সারেন্ডার করে। তবে সেই 2 জেডাই এবং ডার্থ মৌলের মধ্যে মারপিট হচ্ছিল এবং অবশেষে ডার্থ মৌল কুইগনের পেটে তার লাইট সেভারটা ঢুকিয়ে দেয়। অভিমান প্রচণ্ড রেগে যায় এবং তার সাথে লড়াই করা শুরু করে। তবে অবশেষে অভিমান তার পাওয়ারটা ইউজ করে এবং তার লাইট সেভারটার মাধ্যমে ডার্থ মৌলকে কেটে একেবারে 2টো ভাগ করে দেয়। কুইগন তার শেষ নিঃশ্বাস ত্যাগ করছিল এবং মরে যাওয়ার আগে সে অভিমানকে জানিয়ে দেয় যে সেই বাচ্চাটাকে দেখাশোনা করতে, অর্থাৎ অ্যানিকেনকে যাতে অভিমান ট্রেনিং দেয়। তারপর একটা হ্যাপি মোমেন্ট, আমরা জানতে পারি সেনেটর প্যালপেটিন সেই ইলেকশনে জিতে গিয়েছে। বর্তমানে সে এখন সেই সুপ্রিম চ্যান্সেলর। এই সুসংবাদটা সে রানী অ্যামিডালাকে জানায়। অন্যদিকে কিউগনের দুঃখের সংবাদটাও জেডাই কাউন্সিলে জানতে পারে। কুইগন মরে যাওয়ার আগে ওবি-ওয়ানকে বলে গিয়েছিল যে সেই বাচ্চাটাকে দেখাশোনা করতে। তবে মাস্টার ইয়োডা এখনও সন্দেহ করছে সেই বাচ্চাটার উপরে, কারণ তার মধ্যে সে একটা ডার্ক ফোর্স লক্ষ্য করেছে। তার ভবিষ্যৎটাকে সে ঠিক মতন বুঝতে পারছে না। তবে যেহেতু কুইগনের শেষ ইচ্ছে, সেই কারণে তারা ওবি-ওয়ানকে পারমিশন দিয়ে দেয় সেই বাচ্চাটাকে ট্রেনিং দেওয়ার জন্য। এবং গল্পের শেষে আমরা দেখতে পারি যে মানুষেরা এবং সেই গুনগান প্রজাতির প্রাণীরা ফাইনালি একত্রিত হয়েছে। কুইন অ্যামিডালা ফাইনালি বসনাসের সাথে একটা শান্তি সম্পর্ক স্থাপন করেছে। আর এই সিনেমাটা এখানেই শেষ হয়। তো এই হচ্ছে গল্প। এটা তো জাস্ট এপিসোড 1, মানে সবে শুরু। এখন অনেক কিছু দেখা এবং জানার বাকি রয়েছে, যে সিথদের আসল উদ্দেশ্যটা কি, কেনই বা তারা ফিরে আসলো। আসলে মাস্টার ইয়োডাও অবাক হয়ে গিয়েছে যে সিথরা প্রায় কয়েক হাজার বছর আগে প্রায় বিলুপ্তই হয়ে গিয়েছিল, তারা আবার আসলো কি করে। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, বা আমার গেমিং চ্যানেলটাও, যার লিঙ্ক ডিসক্রিপশনে রয়েছে। আর এই ভিডিও আপাতত এইটুকুই। আবার দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।